এখন তোমাদের যে ক্রাইমের সত্যি ঘটনাটা শোনাবো সেটা আন্ধ্রপ্রদেশের কাকিনাড়া নামের একটা জায়গা, সেখানকার একটা সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল 17ই অগস্ট 2026 সালে। ঘটনার দিন কিছু জেলে গোদাবরী নদীতে মাছ ধরছিল। ধরতে ধরতে একটা লোহার গ্রিলে জলের মধ্যে তারা আটকে থাকতে দেখেছিল একটা ছোট বাচ্চা, 10 বছরের একটা ছেলে। তাকে জল থেকে বের করা হয়েছিল। বের করার পর তাকে জানতে চাওয়া হয় যে সে জলে কিভাবে পড়ে গেছে। তখন সে একটা অদ্ভুত রকমের ঘটনা বলেছিল। সে বলেছিল সে একা নয়, তার সাথে তার মা, মায়ের বাবা, মায়ের মা সবাই মিলে 4 জনেই তারা লাফিয়ে জলে পড়েছিল। তবে তার একদম ইচ্ছা ছিল না জলে ঝাঁপিয়ে পড়ার। মা তাকে বুঝিয়েছিল, আর বাকিরাও, দাদু আর দিদা, তারা সবাই বলেছিল যে তারা খুব প্রবলেমের মধ্যে আছে। এটাই হচ্ছে একমাত্র পথ নিজেদেরকে প্রবলেম থেকে মুক্তি দেওয়ার। বড়দের কথা মতো তাকেও সেই একই কাজ করতে হয়েছিল। তবে জেলেদের চোখ পড়েছিল, জেলেরা তাকে বাঁচিয়ে ফেলেছিল, কিন্তু বাকি 3 জন তারা মারা গেছিল। ছোট বাচ্চা, তার নাম কার্তিকেয় রেড্ডি, বয়স 10 বছর। সে স্থানীয় লক্ষ্যে বলে একটা স্কুল রয়েছে, সেখানকার স্কুলের 5 ক্লাসের ছাত্র। সে কিন্তু নিজেই লোকজন যারা জড়ো হয়েছিল এই ঘটনাটা জানার পরে তাদেরকে জানিয়েছে। সে বলেছিল যে সে যে স্কুলে পড়তো সেই স্কুলে তার আলাপ হয়েছিল শেখ সাদিক খান নামে একজন শুটার মানে যে বাচ্চাদেরকে গুলি চালানোর শেখায়। স্কুলে তার সাথে আলাপ হয়েছিল। সেই শুটারের সাথে তার আলাপ হওয়ার পরে সেই শুটার তাদের বাড়িতে এসেছিল। বাড়িতে তার মা, বাবা সবার সাথে সাদিক স্যারের আলাপ হয়েছিল। তারপর থেকে সাদিক স্যারের সাথে তার মায়ের খুব বন্ধুত্ব হয়ে গেছিল। তারপর বাবা মারা গেছিল। বাবাকে সাদিক স্যার মারত, মাকে নিয়মিত সাদিক স্যার মারত, কোনো কথা শুনতো না, তাকেও বকাবকি করতো। মা যদি সাদিক স্যারকে কিছু প্রশ্ন করতে যেত তখন নাকি সেই সাদিক স্যার বলতো যে যদি আমার সাথে বেশি কথা বলো তাহলে তোমার এই 10 বছরের ছেলেকে নিয়ে গিয়ে আমি জঙ্গিদের হাতে তুলে দেবো, তারপরে তোমার ছেলে কিন্তু জঙ্গি তৈরি হবে। এই সমস্ত ঘটনা জানতে পারার পর লোকজন পুলিশকে ডেকেছিল। পুলিশ আসে, বাচ্চাটাকে নিয়ে গেছিল, বাকি বডিগুলো উদ্ধার হয়েছিল। ওই বাচ্চা ছেলেটা যার ব্যাপারে বলছিল এতক্ষণ, যার নাম সাদিক খান, যাকে সে সাদিক স্যার বলে কথা বলছিল, তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ টিম বেরিয়ে গেছিল। অন্যদিকে যে 3 জন মারা গেছিল তারা কিন্তু নিজেদের বাড়ি থেকে একটা মারুতি কার, নিজেদের কার, সৌজন্যা কারটাকে চালিয়ে এসেছিল। প্রথমে ড্রাইভার চালাচ্ছিল। একটা রেলওয়ে ফাটকের কাছে তারা ড্রাইভারকে বলেছিল তুমি তোমার বাড়ি যাও, আমাদের পার্সোনাল কাজ আছে, আমরা নিজেরাই যেতে পারবো। তারপরে সৌজন্যা মানে বাচ্চার মা, সে গাড়ি চালিয়ে এসেছিল একটা ব্রিজের ওপরে, রাজমুন্দ্রি ব্রিজের ওপরে এসেছিল, যেটা গোদাবরী নদীর ওপরে ছিল। তারপর তারা সবাই একসাথে লাফিয়ে পড়েছিল মুক্তি লাভের আশায়। তাদের জীবনের যে প্রবলেম রয়েছে সেটা থেকে তারা মুক্তি চাইছিল। এবার জীবনে কি প্রবলেম ছিল সেটা বোঝা যায়, ওই গাড়ির ভেতরে ছিল সুসাইড নোট। সুসাইড নোটটা ছিল যে মহিলা মানে ওই বাচ্চার মা যে মারা গেছিল তার হাতে লেখা, আর তার বাবার হাতে লেখা। বাবার নাম নৌকা রাজু, বয়স 65 বছর, মায়ের নাম মিনা, বয়স 60 বছর। এবার এই ঘটনাটা পুরোপুরি জানার জন্য একটু পিছিয়ে যেতে হয়। 2011 সাল। নৌকা রাজু আর মিনা হাজব্যান্ড ওয়াইফ, বিশাল বিজনেসম্যান। তাদের একমাত্র মেয়ে নাম সৌজন্যা। সৌজন্যার প্রেম হয়েছিল জগদীশ রেড্ডির সাথে। জগদীশ আর সৌজন্যা দুজনেই নিজের নিজের বাড়িতে নিজেদের এই প্রেমের কথা জানিয়েছিল। বাড়ির লোকজনেরা
অমত করেনি, সব ঠিকঠাক ছিল। জগদীশ ছিল একজন সরকারি ইঞ্জিনিয়ার। ধুমধাম করে 2011 সালে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে সৌজন্যা জগদীশের সাথেই থাকতো, তবে জগদীশের যে কাজ সেটা বেশিরভাগ শহরের বাইরে থাকতে হতো। বছরের পর বছর কাটে, তাদের মধ্যে নানা রকম অশান্তির সূত্রপাত হয়ে গেছিল, কিন্তু কোনো সন্তান হয়নি। সৌজন্যা সন্তানের আশায় অস্থির হয়ে উঠেছিল। হাজব্যান্ডকে বিভিন্ন রকমভাবে বুঝিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়, তবে সৌজন্যা লক্ষ্য করেছিল তার হাজব্যান্ড কিছুতেই ডাক্তারের কাছে যেতে ইচ্ছুক নয়। তার মনে হয়েছিল যেন তার হাজব্যান্ড জানে যে প্রবলেমটা তার মধ্যেই রয়েছে। তাও কিন্তু বউ বারবার রিকোয়েস্ট করাতে জগদীশ আর সৌজন্যা দুজনে ডাক্তারের কাছে গেছিল, বিভিন্ন রকম টেস্ট করেছিল। টেস্ট করার পর জানতে পেরেছিল যে হাজব্যান্ড জগদীশ সন্তানের জন্ম দেওয়াতে অক্ষম। এবার তাহলে অন্য কোনো পদ্ধতিতে সন্তান যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে, এটা ছিল সৌজন্যার মত। হাজব্যান্ডকে আবারও অনেক চেষ্টার পর রাজি করানো হয় আইভিএফ বা টেস্ট টিউব যে পদ্ধতি রয়েছে, যাতে মা বা বাবা কেউ যদি অক্ষম হয় তাহলে সায়েন্টিফিক বিভিন্ন পদ্ধতিতে সন্তান প্রসব করা সম্ভব। সেই পদ্ধতিতেই সৌজন্যা প্রেগনেন্ট হয়েছিল 2018 সালে। যমজ সন্তানের মা হবে সৌজন্যা, এই আশাটাই সে করেছিল। কিন্তু হঠাৎ করে সৌজন্যার শরীর খারাপ হয়ে যায়, বাচ্চা দুটো মিসক্যারেজ হয়ে যায়। সৌজন্যা ভীষণ দুঃখ পায়, জগদীশও দুঃখ পায়। এবার সৌজন্যা বলেছিল যে আরও একবার চেষ্টা করে দেখতে হবে। সৌজন্যা আর জগদীশ তাদের কিন্তু আর্থিক অবস্থা খুব ভালো ছিল। সৌজন্যা আগেই বলেছি বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে। এবার আবারও চেষ্টা করা হয়। 2019 সালে কার্তিকেয় রেড্ডি জন্মায়। জন্মাবার পর দুজনের জীবনে অনেক অনেক আনন্দ এসেছিল, তবে সেই আনন্দটাও দীর্ঘস্থায়ী হয়নি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট ছোট ব্যাপারে বড় বড় ঝামেলা লেগেই থাকে, যেমন কিন্তু আরও অনেক হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে হয়ে থাকে। 2023 সালে কার্তিকেয়কে স্থানীয় একটা প্রাইভেট স্কুল, লক্ষ্য স্কুল, সেখানে ভর্তি করা হয়। সেখানে ভর্তি করার পর সেই বাচ্চাটার একদিন আলাপ হয়েছিল একজন শুটিংয়ের স্যার, যে সবাইকে রাইফেল চালানো শেখাতো, শেখ সাদিক খান। বাচ্চাটার কিন্তু শেখ সাদিক খান নামের ওই স্যারকে খুব ভালো লাগে, আর শুটিংয়ের ব্যাপারটাও তার খুব পছন্দ হয়। সে কিন্তু সব সময় নিজের মাকে বাবাকে রিকোয়েস্ট করতো যে সে শুটিং ক্লাবে ভর্তি হবে, সে শিখবে। মা আর বাবা দুজনেই রাজি হয়েছিল। স্থানীয় একটা শুটিং শেখার সংস্থা, প্রো নামের সেই সংস্থার মালিক শেখ সাদিক খান, সেখানে তারা দুজনে যায়, বাচ্চাটাকে ভর্তি করে। ভর্তি করার পরে মাঝে মধ্যে এবার সাদিক সৌজন্যা আর তার হাজব্যান্ডের বাড়িতে আসা শুরু করেছিল। আসা যাওয়া করতে করতে সাদিকের মনে হয়েছিল যে সৌজন্যা বা ওই ছোট কার্তিককে ওদের বাড়িতে প্রচুর টাকা পয়সা রয়েছে। তার আন্দাজটা কিন্তু ভুল ছিল না। সত্যি সত্যি প্রচুর টাকা পয়সা, সম্পত্তি, জমি জায়গা ইত্যাদি ছিল এই ফ্যামিলিটার। যেহেতু সৌজন্যা ধনী ফ্যামিলির একমাত্র মেয়ে, মা বাবার যা কিছু সব তারই, আর হাজব্যান্ডও ছিল একজন সরকারি ইঞ্জিনিয়ার, তারও ইনকাম যথেষ্ট ভালো, প্রচুর সম্পত্তি ছিল তাদের। তাদের বাড়িতে সোনার বিস্কিট, প্রচুর সোনার অলংকার, সব কিছুই ছিল। এবার কিন্তু ধীরে ধীরে সাদিকের ইচ্ছা হয়েছিল যে এই ফ্যামিলিটার সাথে আরও বেশি করে ইনভলভ হবে, বিশেষ করে সৌজন্যার সাথে। বর্তমানে 2026 সালে সেই সাদিক স্যারের বয়স হচ্ছে 26 বছর, আর সৌজন্যা
আর বাচ্চাটার মায়ের বয়স ছিল 34 বছর। 8 বছরের বড় মহিলা। কিন্তু সাদিক এবার যখন জগদীশ বাবু বাড়িতে থাকেন না, নিজের অফিসিয়াল কাজে কোথাও না কোথাও বাইরে থাকেন, তখনই সে বাড়িতে আসে। আসার পরে ধীরে ধীরে একটা সময় সৌজন্যার সাথে সাদিকের একটা ক্লোজ রিলেশন তৈরি হয়। ইতিমধ্যেই কিন্তু সৌজন্যার মনে হচ্ছিল যে তার হাজব্যান্ড যেহেতু বাইরেই বেশি থাকেন, তার প্রতি ততটা গুরুত্ব দেন না, তাহলে তার হাজব্যান্ডের নিশ্চয় কোথাও না কোথাও বাইরে কোনো মহিলার সাথে অ্যাফেয়ার রয়েছে। সেই জন্য সেও আর সুযোগ ছাড়েনি। সেও এই সাদিক স্যারের সাথে একটা গভীর প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। স্থানীয় লোকজনেদের কাছে আর ছোট কার্তিকের কাছে পুলিশের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছিল যে এই যে রিলেশনটা সৌজন্যার সাথে সাদিকের, সেটা কিন্তু শুধু বন্ধুত্ব বা কথাবার্তার রিলেশন ছিল না, শারীরিক সম্পর্ক ছিল তাদের। যখনই বাড়িতে কেউ থাকতো না, দুপুরবেলায় 2টোর পর বা বাচ্চাটা স্কুলে চলে গেলে বা গভীর রাত্রে যখন জগদীশ নামের ওই ভদ্রলোক আউট অফ স্টেশন থাকতেন, তখন সাদিক এসে তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে দেখা সাক্ষাৎ করত। এইভাবেই চলছিল। একটা সময় কিন্তু এই যে রিলেশনটা একদম চেঞ্জ হয়ে যায়। এতদিন কিন্তু সৌজন্যার মনে হচ্ছিল তার হাজব্যান্ড তার জন্য যা যা করে না সব কিছু সাদিক করছে। সাদিক তাকে ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে, ভালো ভালো গিফট দিচ্ছে, যেটা তার হাজব্যান্ড কখনো করে না। সাদিক বসে ঘন্টার পর ঘন্টা তার সাথে গল্প করছে, যেটাও কিন্তু তার হাজব্যান্ড কোনো দিন করে না। তার হাজব্যান্ড সবসময় ব্যস্ত থাকে। কিন্তু ধীরে ধীরে সাদিকের প্রতি তিনি একদম নির্ভরশীল হয়ে যাচ্ছিলেন, অন্যদিকে সাদিকের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছিল। এবার কিন্তু সাদিকও মাঝে মধ্যে হাজব্যান্ডের মতোই ব্যবহার করতে শুরু করে। সেই মহিলাকে বকাঝকা করতে শুরু করে। শুধু বকাবকি নয়, প্রয়োজনে তার মতে না চললে সে হাত তুলতেও শুরু করে, যে ব্যাপারটা কিন্তু সেই মহিলার ভালো লাগছিল না। মহিলা এবার যে কোনোভাবে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাইছিল, যেটা কিন্তু কোনোভাবেই সেই সাদিক হতে দেবে না। সাদিক নানা রকমভাবে মহিলাকে টর্চার করে। শুধু তাই নয়, মহিলাকে ভয় দেখায় যে তোমাকে মুসলিম ধর্মে কনভার্ট হতে হবে, না হলে কিন্তু তোমার ছেলেকে আমি জঙ্গি সংগঠনের হাতে দিয়ে দেবো, তারা তোমার ছেলেকে একটা জঙ্গি তৈরি করবে। ছেলের যদি ভালো চাও, আমার মতামতে চলো। এবার কিন্তু মনের আর কোনো কানেকশন ছিল না, ভয়ে সম্পর্কটা চলছিল। ইতিমধ্যেই একদিন সৌজন্যা মনে মনে ভাবে যে তার এই যে প্রবলেম, এইভাবে যে তাকে টর্চার করা হচ্ছে, বকাবকি করা হচ্ছে, তাহলে নিজের হাজব্যান্ডকে পুরো ব্যাপারটা জানাতে হবে। সে পুরো ব্যাপারটা নিজের হাজব্যান্ডের কাছে জানায়। হাজব্যান্ড প্রথমে নিজের স্ত্রীকে বকাবকি করলেও পরবর্তীকালে সে ঠিক করে যে স্ত্রীর হেল্প করবে। স্ত্রীকে বলে যে সাদিক কি চাইছে, তো স্ত্রী বলে সাদিক আমাদের কিছু সম্পত্তি চাইছে। তো হাজব্যান্ড বলেছিল যে ঠিক আছে, মান সম্মান রক্ষার জন্য, ছেলেকে রক্ষার জন্য কিছু সম্পত্তি দেওয়া যায়, চলো সাদিককে ডেকে আমরা সামনাসামনি বসে কথা বলি। সাদিককে ডাকা হয়েছিল। সাদিকের সাথে সৌজন্যার হাজব্যান্ড জগদীশ বসে কথা বলেছিল, কিন্তু কথা বলে তারা বুঝতে পেরেছিল যে না, একটু আধটু সম্পত্তি বা একটা কোনো বড় সম্পত্তি দিয়ে দিলে চলবে না। তাদের কাছে সেই মুহূর্তে যা যা আছে, সব জমি সম্পত্তি, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স সবটাই দিয়ে দিতে হবে সাদিককে, তবেই নাকি সাদিক তাদেরকে আর বিরক্ত করবে না, যে ব্যাপারটা সম্ভব ছিল না। এবার কিন্তু সাদিক যখন থেকে জেনে ফেলেছিল যে হাজব্যান্ড জেনে গেছে, এবার সে হাজব্যান্ডকেও এসে ভয় দেখানো শুরু করেছিল। টর্চার করা, মারধর করা, ছুরি দিয়ে ভয় দেখানো, ছুরি দিয়ে আঘাত করা, এগুলো শুরু করেছিল। কিছু একটা নেশার ওষুধ নিয়মিত হাজব্যান্ডকে ইঞ্জেকশন হিসাবে দেওয়া হয়। হাজব্যান্ড ধীরে ধীরে সেই নেশাটার প্রতি আসক্ত হয়ে যায়। শরীরটা ধীরে ধীরে তার খারাপ হতে থাকে, ঠিক স্লো পয়জনে হয়ে থাকে। একটা সময় এমনও আসে
যে জগদীশ নিজের পায়ে উঠে দাঁড়াতে পর্যন্ত পারত না। তারপর জগদীশ মারা গেছিল। জগদীশের স্ত্রী বুঝতে পেরেছিল যে এই যে মার্ডারটা হয়েছে এটা পুরোপুরি কিন্তু সাদিক খান করেছে। তবে সে সাহস করে তখনও নিজের ছেলের সুরক্ষার জন্য আর নিজের মান সম্মান রক্ষার জন্য পুলিশের কাছে যেতে পারেনি। সে নিজের বাপের বাড়িতে নিজের মা বাবার কাছে গিয়ে থাকতে শুরু করেছিল। এবার সেই ছেলেটা মা বাবার বাড়িতেও গিয়ে পৌঁছায়। মা বাবাকে শুরু করে মারধর, মাঝে মধ্যে জোর করে তাদের সম্পত্তি বিক্রি করে, সোনাদানা কেড়ে নিয়ে গিয়ে বিক্রি করে। এইভাবেই চলছিল। যদি বেশি বিরোধিতা করে তার একটাই কথা যে বাচ্চাটাকে নিয়ে গিয়ে কোনো জঙ্গি সংগঠনকে দিয়ে দেবো। আমার কিন্তু পরিচিত অনেক জঙ্গি সংগঠন আছে। দিনের পর দিন টর্চার বাড়ছিল, তারা কি করবে বুঝতে পারছিল না। এবার বাবা মা মেয়ে সবাই মিলে প্ল্যানিং করে যে এইভাবে নিজেদেরকে শেষ করে দিতে হবে। একটা সুসাইড নোট লিখে রেখে তারা ঘটনার দিন সেটাই করেছিল। মাঝে মাঝেই সৌজন্যাকে শেখ সাদিক খান ভয় দেখাতো যে তোমার আর আমার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওগুলো আমার কাছে রয়েছে, আমি কিন্তু সবাইকে দেখাবো আর দেখব তুমি কিভাবে মাথা উঁচু করে বাঁচতে পারো। সম্মান রক্ষার জন্য সৌজন্যা ঠিক করে যে আর এইভাবে সহ্য করা যাচ্ছে না, মৃত্যুর পথটাই বেছে নিতে হবে। তাই তারা ঘটনার দিন সেটাই করেছিল। বাচ্চাটা বেঁচে গেলেও বাকিরা সবাই মারা গেছিল। সাদিককে খুঁজছিল পুলিশ। 17 অগস্ট ঘটনাটা ঘটেছিল। 22 অগস্ট উত্তরপ্রদেশের মেরঠ শহর থেকে সাদিককে অ্যারেস্ট করা হয়েছিল। বর্তমানে সাদিক পুলিশ রিমান্ডে রয়েছে। পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে যে জগদীশকে যে স্লো পয়জন দিয়ে বা বিভিন্ন রকম নেশার ইঞ্জেকশন দিয়ে শেষ পর্যন্ত মেরে ফেলা হয়েছিল, সেই ব্যাপারটা কি শুধুই সাদিক একা ঘটিয়েছিল নাকি ওই ঘটনার সাথে ওই ভদ্রলোক জগদীশের যে স্ত্রী সৌজন্যা সেও কি চেয়েছিল হাজব্যান্ডকে মেরে ফেলতে তারপর সাদিকের সাথে থাকতে? আর সাদিক যে বারবার বলতো যে কোনো জঙ্গি সংগঠনের কাছে তোমাদের ছেলেকে দিয়ে আসবো, সেটা কি সত্যি সত্যিই কোনো সংগঠন এমন রয়েছে যেটার সাথে হয়তো সাদিক যুক্ত রয়েছে? ঘটনাটাতে কার্তিকের মা সৌজন্যা কিচ্ছু না বুঝে সুঝে ভবিষ্যতের কথা চিন্তা না করে নিজের হাজব্যান্ডের প্রতি বিরক্ত হয়ে এমন একজনকে বেছে নিয়েছিল যার জন্য তার পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেছিল।